আজকে যে পাঠটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ফর গ্যাসিয়াস সাবস্টেন্সেস দ্য ভলিউম অফ 1 mole of any gas at standard temperature and pressure is 22.4 liters. অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে বাংলায় যদি বলি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে অর্থাৎ স্বাভাবিক চাপ এবং তাপমাত্রায় সেটি 22.4 22.4 লিটার আয়তন দখল করে। তা এই ক্ষেত্রে একটা কথা আসছে, একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে মোলার ভলিউম বা মোলার আয়তন। এই মোলার আয়তন কি না, এই মোলার আয়তন হচ্ছে সংজ্ঞা যদি চাও যে হোয়াট ইজ মোলার ভলিউম, the volume of 1 mole of a gas at a definite temperature and pressure is known as its molar volume at that temperature and pressure. অর্থাৎ কোনো নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের মোলার ভলিউম বলতে বোঝায় যে 1 মোল পরিমাণ সেই গ্যাসটি সেই নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় যে আয়তন দখল করে। অর্থাৎ চাপ তাপমাত্রা স্ট্যান্ডার্ড হতেই হবে এমন নয়, অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ এবং স্বাভাবিক তাপমাত্রা হতে হবে এমন নয়, যা খুশি তাপমাত্রা বা চাপ হতে পারে, কিন্তু সেই মোলার ভলিউমটা সেই নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার জন্য সত্য। অর্থাৎ একটা উদাহরণ দিই, তার আগে আরও আরেকটা টার্ম চলে এলো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি বলে সংক্ষেপে, বাংলায় সাধারণ চাপ ও উষ্ণতা বা প্রমাণ চাপ ও উষ্ণতা কেউ কেউ বলা বা কোথাও কোথাও বলা হয় প্রমাণ চাপ ও উষ্ণতা। প্রমাণ চাপ, কতটা চাপকে প্রমাণ চাপ বলে না, 76 সেন্টিমিটার পারস্তম্ভ যা চাপ দেয়, অর্থাৎ যে চাপটা ব্যারোমিটারে মাপলে 76 সেন্টিমিটার রিডিং দেখায়, সেই পরিমাণ চাপটাকে স্ট্যান্ডার্ড প্রেশার বলা হয়। এবং যে পরিমাণ তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলা হয় সেটা হচ্ছে 0°C বা কেলভিন স্কেলে নিয়ে গেলে 273 কেলভিন। এই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের, যে কোনো মানে ইরেসপেক্টিভ অফ অল গ্যাসেস, দ্য ভলিউম ইজ 22.4 লিটার্স বা 22.4 লিটার্সকে যদি সিসিতে কনভার্ট করো, 1 লিটার সমান 1000 সিসি। 1 লিটার যদি 1000 সিসি হয় তাহলে 22.4 লিটার্স সমান 22,400 সিসি, 22,400 কিউবিক সেন্টিমিটার। তো ব্যাপার হচ্ছে যে এটা তাহলে এই 22.4 লিটার্স ভলিউমটা তাহলে কোন মোলার ভলিউম না, মোলার ভলিউম অফ এনি গ্যাস অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটার ভ্যালু হচ্ছে 22.4 লিটার্স। সুতরাং যদি প্রশ্ন করি যে কোনো গ্যাসের মোলার আয়তন কত, এই প্রশ্নটা অর্থহীন আনলেস ইউ মেনশন দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই তাপমাত্রা এবং চাপ যদি উল্লেখ করা না থাকে, ওই মোলার ভলিউম কথাটা বলাটা অসম্পূর্ণ থেকে যায় বা অর্থহীন হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা এবং চাপের পরিবর্তনে বিরাটভাবে অনেকটা পরিমাণে পরিবর্তিত হয়। তোমরা নিজেরাও এটা খেয়াল করে দেখেছো যে ধরো কোনো একটা জলের বোতল, যেগুলো আমরা ফ্রিজের মধ্যে রাখি অনেক সময়, সেই খালি বোতল ছিপিটা আটকে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই, খানিকটা পরে দেখা যায় বোতলটা চুপসে গেছে। অর্থাৎ কি ঘটনা ঘটে, যে বোতলের মধ্যে থাকা বায়ুটা সংকুচিত হয়েছে এবং সংকুচিত হওয়ার ফলে সে কম স্থান দখল করতে চাইছে, বা অর্থাৎ অন্য কথায় বলতে গেলে তার ভিতরে চাপ কমে গেছে। তাপমাত্রা কমলে চাপ কমে যায় এবং চাপ কমে গেছে বলেই বাইরের বায়ুমণ্ডলীয় চাপ তাকে তার স্বাভাবিক যে আয়তন সেখান থেকে কমিয়ে সংকুচিত করে ফেলেছে বা কন্ট্রাক্ট করে ফেলেছে, কনস্ট্রিক্ট করে ফেলেছে। তা সুতরাং
আর মজাটা হচ্ছে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাই কিন্তু কোথাও কোনো গ্যাসের নাম উল্লেখ নেই। অর্থাৎ যা তোমার কি বলে হাইড্রোজেনের বেলায় সত্য, তা অক্সিজেনের বেলায় সত্য, তা কার্বন ডাইঅক্সাইডের বেলায় সত্য। অর্থাৎ মোলার ভলিউম অফ এ গ্যাস অ্যাট এসটিপি is 22.4 liters means molar volume of hydrogen at STP is 22.4 liters. Molar volume of oxygen at STP is 22.4 liters. Molar volume of carbon dioxide at STP is 22.4 liters. এবং মজার ব্যাপার দেখো, কার্বন ডাইঅক্সাইড তো হচ্ছে একটা কম্পাউন্ড, সে তো আর এলিমেন্ট নয়, যৌগিক পদার্থ। তা সত্ত্বেও কিন্তু তার আয়তন সেই 22.4 লিটারই থাকছে। তাহলে এই কথাটা যদি লিখি, দেখো যে কথাটা লিখেছি, মোলার ভলিউম অফ হাইড্রোজেন অ্যাট এসটিপি ইকুয়াল টু 22.4 লিটার্স, সেইটাই লেখা আছে ইকুয়াল টু দিয়ে ভলিউম অফ 2 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাট এসটিপি। আবার তার তলায় লেখা আছে মোলার ভলিউম অফ অক্সিজেন অ্যাট এসটিপি ইকুয়াল টু 22.4 লিটার্স ইকুয়াল টু ভলিউম অফ 32 গ্রাম অক্সিজেন অ্যাট এসটিপি। Molar volume of carbon dioxide at STP equal to 22.4 liters equal to volume of 44 gram of carbon dioxide at STP. আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন বা বক্তব্য বেরিয়ে আসে, অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেন, 32 গ্রাম হাইড্রোজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এইগুলো কি সূচিত করে, এইগুলো কি আমাদের জানায়? এইগুলো জানায় হচ্ছে, আমরা আগের দিন মলিকুলার ওয়েট বা বাংলায় কি যেন বলে, আণবিক ওজন, আণবিক গুরুত্ব পড়েছিলাম। তাইতে দেখেছিলাম যে হাইড্রোজেনের জন্য তোমার হাইড্রোজেনের যে আণবিক ওজন আমরা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম 2। কেন পেয়েছিলাম 2? না, হাইড্রোজেন পরমাণু, দুখানা হাইড্রোজেন পরমাণু বা দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে একটা মলিকিউল বা অণু তৈরি হয়। তাহলে একটা হাইড্রোজেন অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু উপস্থিত আছে। হাইড্রোজেন পরমাণু দুটো দরকার একটা অণু তৈরি করতে, অর্থাৎ হাইড্রোজেন অণু হচ্ছে দ্বিপারমাণবিক। অ্যাটমিসিটি কথাটা আলোচনা করেছিলাম খুব সম্ভবত। তা সেই ক্ষেত্রে আমরা তো জানি যে একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কেবলমাত্র একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন নেই। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটো প্রোটন আছে। তাহলে দুটো প্রোটন যদি থাকে, তাহলে আমার গ্রাম পারমাণবিক ওজন কত ছিল, গ্রাম অ্যাটমিক ওয়েট কত ছিল হাইড্রোজেনের? 1 গ্রাম ছিল। অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে ওই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23 এতগুলো সংখ্যক অ্যাটম উপস্থিত আছে, সেটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে তার দ্বিগুণ সংখ্যক অ্যাটম উপস্থিত থাকবে, বা সহজ ভাষায় বলতে গেলে তোমার তার মানে দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে যেহেতু একটা অণু তৈরি হচ্ছে, since two atoms are required to make one molecule of hydrogen, so there are 6.022 × 10⁻23 number of hydrogen molecules in 2 gram of hydrogen at STP। অর্থাৎ সহজ ভাষায় বাংলায় বলি যে 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে যদি 6.022 × 10⁻23টা পরমাণু থাকে হাইড্রোজেনের, তাহলে 2 গ্রামের মধ্যে তার দ্বিগুণ থাকবে। আবার একটি হাইড্রোজেন অণু তৈরি করতে গেলে দুটি পরমাণু লাগে, তাহলে ঘুরিয়ে বলতে গেলে 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে ওই 6.022 × 10⁻23 এতগুলি সংখ্যক হাইড্রোজেন অণু উপস্থিত থাকবে। তার কারণ হচ্ছে একমাত্র যে হাইড্রোজেন অণু হচ্ছে দ্বিপারমাণবিক। ঠিক একই রকমভাবে অক্সিজেনও তাই। অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে। মোটামুটি অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, বা গ্রাম অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেনের মধ্যে ওই 6.022 × 10⁻23 এতগুলো আমার কি আছে না
পরমাণু আছে বা অ্যাটম আছে অক্সিজেনের। তাহলে সিন্স অক্সিজেন ইজ ডায়াটমিক, যেহেতু দ্বিপারমাণবিক অর্থাৎ দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়, তাহলে অক্সিজেন নিশ্চয়ই তোমার এই 32 গ্রাম যদি নিই আমি অক্সিজেন, তাহলে 32 গ্রামের মধ্যেও কিন্তু এই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম 23 সংখ্যক অক্সিজেন অণু উপস্থিত থাকবে। আর এই 44, হোয়াট ইজ 44 না, কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। দুটো অক্সিজেন আছে CO2, তাহলে দুটো অক্সিজেন আছে মানে আর একটা 16 লাগবে। দেখো এগুলোকে যোগ করো, যোগ করলে দেখো 44 হচ্ছে। অর্থাৎ মলিকুলার ওয়েট আমরা হিসাব করেছি যখন কম্পাউন্ডের, মলিকুলার ওয়েট যখন যোগ করেছি তখন কি দাঁড়াচ্ছে, তখন ওই যে যে উপাদানগুলো নিয়ে ওই অণুটা তৈরি, যে যে অ্যাটমগুলো নিয়ে ওই মলিকুলটা তৈরি, সেই অ্যাটমগুলোর যেটা অ্যাটমিক ওয়েট, সেই অ্যাটমিক ওয়েটগুলো যোগ যদি করি, অবশ্যই যোগ করতে হবে শুধু, তার মানে এখানে কার্বন আর অক্সিজেন উপস্থিত আছে, শুধু কার্বনের অ্যাটমিক ওয়েট আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট যোগ করলে কিন্তু পাবো না। তাহলে কি করতে হবে না, যেহেতু CO2 তাহলে অক্সিজেন দুটো আছে, তাহলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 16 × 2 মানে 32, আর তার সঙ্গে কার্বন যোগ করব, কার্বন যোগ করলে আমার 12 হয়ে গেল, মানে 12 অ্যাড হয়ে গেল, তাহলে 44। তাহলে 12 16 + 16 44। তোমাদের এই চ্যাপ্টারটায় মোটামুটি এই আছে, আমি বই খুলে দেখলাম, এর বেশি বিশেষ কিছু নেই। তবে এই ধরনের চ্যাপ্টারটা পরিষ্কার বুঝতে পেরেছো তখনই বোঝা যাবে যখন আমরা সাকসেসফুলি অঙ্ক করব, অঙ্ক করতে পারবো। তাহলে অঙ্ক দু একটা আগে একটু আলোচনা করি, তাহলে আমরা শিওর হয়ে যাব যে হ্যাঁ আমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছি। আচ্ছা, ধরা যাক তোমাদের বইটাই নিই, তোমাদের বইতে বাংলা ভার্সনের বইটা নিয়েছি আমি, বাংলা ভার্সনের বইতে একটা অঙ্ক ধরা যাক এইখানে দিয়েছে 2.8 গ্রাম ওজনের, আচ্ছা সাতেরটা করি, শেষেরটা করি, লাস্টেরটা একদম করি, 7 নম্বর। 0.06 গ্রাম ভরের 1 ফোঁটা জলে উপস্থিত অণু সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 0.06 গ্রাম অফ ওয়াটার। এই দেওয়া আছে, এই অঙ্কটা আমরা একটুখানি কষে দেখার চেষ্টা করি। যদি স্টেপ কোনো জায়গায় বুঝতে না পারো, সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? দেখো প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ molecules of H2O in 0.06 gram of water। 0.06 গ্রাম জলের মধ্যে কতগুলো জলের অণু উপস্থিত আছে। আমরা তো জানি যে 1 মোলের মধ্যে ওই 6.022 × 10⁻23 এতগুলো উপস্থিত থাকে। এইবার ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস, এটা তোমাদের বইতে 7 নম্বর, অফ ইন 0.06 গ্রাম অফ ওয়াটার। তাহলে মলিকুলার ওয়েট অফ H2O কত হবে? মলিকুলার ওয়েট অফ H2O, হাইড্রোজেন হচ্ছে 1 আর অক্সিজেন হচ্ছে 16, মানে 18। তাহলে in 18 gram of H2O molecules present, in 1 gram of H2O
in 0.06 gram of H2O. এইটা কি হবে? হান্ড্রেড আছে, 10⁻23 আছে, 100 মানে 10⁻2, উপরে গেলে 2 বিয়োগ হয়ে যাবে, আর এটা 3 দিয়ে ভাগ করে দিই। যারা বাংলায় লিখছো তাদের বুঝতে সমস্যা আছে কোথাও? ইংরেজিতে লিখেছি। না স্যার। এগুলো শুধু 18 গ্রাম জলে অণুর সংখ্যা, আর কিছু লেখা নেই। খুব কঠিন কিছু নয়, অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে আমাকে ওই হ্যাঁ স্যার। মলিকিউলার ওয়েটটা বার করে নিতে হবে। আচ্ছা, আমরা 6-এর অঙ্কটা দেখব। টু 2.8 গ্রাম ওজনের একটি আয়রনের টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে? Find the number of Fe atoms in 2.8 gram of iron. আয়রনের সংকেত হচ্ছে Fe। এইবার এখানে তোমাদের এই অঙ্কটায় তথ্যটা দেওয়া নেই, সাধারণভাবে তোমাদের লেভেলে দেওয়া থাকবে, এই অ্যাটমিক নাম্বারগুলো সাপ্লাই করা থাকে জেনারেলি। আয়রনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 56। মুখস্থ রাখার দরকার নেই, মোটামুটি যেগুলো খুব কমন সেগুলো আমাদের মনে অটোমেটিক্যালি থাকে, কিন্তু যেগুলো খুব কমন নয় সেগুলো সাধারণত পরীক্ষায় কোশ্চেন পেপারের মধ্যে সাপ্লাই করা থাকে। সুতরাং ভয় পাওয়ার কিছু কারণ নেই। হয়তো এমন একটা পরমাণু দেওয়া হলো যে পরমাণুটার অ্যাটমিক ওয়েট তোমার জানা নেই, সেই পরমাণুটার অ্যাটমিক ওয়েট কোশ্চেন পেপারই দেওয়া থাকবে। আচ্ছা, অ্যাটমিক ওয়েট অফ আয়রন হচ্ছে 56 বললাম, তাহলে 56 গ্রাম of Fe contains 6.022 into 10 to the power 23 atoms. 1 gram of Fe contains 6.022 into 10 to the power 23 atoms divided by 56, or 2.8 gram of Fe contains 6.022 into 10 to the power 23 into 2.8 by 56 atoms, তাহলে 6.022 into 10 to the power 23 into 28 by 10 into 56, এটা দিয়ে কাটলে 2, আর এটা 10 আর 23, তার মানে 3.011 into 10 to the power 22 atoms।
দেখো কোথাও সমস্যা আছে কিনা বুঝতে। না স্যার। না স্যার, বুঝতে পেরেছি। বেশ, এর আগের অঙ্কটা যেটা আছে সেটা নিজেরা করো, তারপর আমি করব। সেটা হচ্ছে যে লিখে দিচ্ছি আমি অঙ্কটা, জানি না ইংলিশ ভার্সনের বইতে আছে কিনা। Find the number of Na plus and Cl minus ions in 175.5 gram of NaCl. দেওয়া আছে অ্যাটমিক ওয়েট অফ Na হচ্ছে 23 আর অ্যাটমিক ওয়েট অফ Cl হচ্ছে 35.5। আমরা বার করেছিলাম, মনে করে দেখো। হিন্টসটা একটু বলে দিই, তারপরে চেষ্টা করো। সেটা হচ্ছে এই NaCl, আসলে NaCl হচ্ছে সাধারণ নুন যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড। এইটা ভাঙলে Na প্লাস আর Cl মাইনাস এই দুটো আয়ন হয়, একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন হয়। তার মানে সহজ কথায় বলতে গেলে একটা NaCl ভাঙলে একটা Na প্লাস পাওয়া যায়, একটা Cl মাইনাস পাওয়া যায়। এর আগে কিছু নেই বসানো, মানে ব্যালেন্স হয়ে আছে, মানে there is one here, there is one here, there is one here, এই ওয়ানটা কেউ লেখে না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে একটা NaCl এর মলিকিউলকে যদি স্প্লিট করি, we get one Na plus ion and one Cl minus ion। এইবার অঙ্কটা ভাবো। কারণ সহজ কথায় বলতে গেলে তোমায় তার মানে NaCl কতগুলো মলিকিউল আছে ওই 175.5 গ্রামের মধ্যে সেটি বার করতে হবে। NaCl এর মলিকিউলার ওয়েট বার করতে হবে। স্যার হয়ে গেছে। স্যার বলো। হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পেয়েছি। স্যার আমারও হয়ে গেছে। হুম, কিন্তু আমার হয়নি, আমি তোমাদের থেকে স্লো।
মানে 18.066 into 10 to the power 23 নাম্বার অফ মলিকিউলস থাকছে NaCl এর। তাহলে Na প্লাস আয়নসের সংখ্যাও এইটা হবে, Cl মাইনাস আয়নসের সংখ্যাও এটাই হবে, কারণ একটা NaCl ভাঙলে একটা Na পাই, একটা Cl পাই। আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি করো। স্যার হ্যাঁ, স্যার বলছি 175.5 10 to the power 22 হয়ে যাবে না? ইয়েস, না 10 to the power 22 হয়ে যাবে। স্যার কারণ 58 পয়েন্ট আছে। হুম, স্যার দুটো পয়েন্ট আছে, উপরে একটা নিচে একটা, টেন্স এর ঘরে তাহলে তো দুটো টেন তো কেটে যাবে, দিয়ে তো আর ওটা 10 to the power 22 তো হবে না, ওটাই তো হবে 18.06 into 10 to the power 23। আমি এই পয়েন্টটা এক ঘর সরিয়েছি, এখানে পয়েন্টটা এক ঘর সরিয়েছি, দুটোরই পয়েন্ট এক ঘর করে সরিয়েছি তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এবার যে অঙ্কটা দিচ্ছি লেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস, find the number of electrons present in 54 gram of water. Find the number of electrons present in 54 gram of water. 54 গ্রাম জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 54 গ্রাম জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে।
এক্ষুনি বলবে এটা কোথা থেকে পেলাম। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে? 10^24 হয়ে যাবে, তাই তো? 18.066 × 10^24।